ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বরগুনা সাতক্ষীরার ৩৪ কিলোমিটার বেড়িবাঁধ। দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন। উন্নতি হয়নি সিলেটের বন্যা পরিস্থিতির। কাদা সমান পানি হয়েছে। বাঁচে থাকলে কামড়ে খাওয়া যায়, বেড়িবাঁধ যদি না দেন তো আমরা কেমনে বাঁচবো আর কেমনে খামো। দিনরাত খেটেও যৎ সামান্য পারিশ্রমিক পাচ্ছে পরিবহন শ্রমিকরা। ন্যূনতম মজুরি আর কর্মঘণ্টা বাস্তবায়নের দাবি। সারাদিন জ্বালাজালি করে যদি রাতে বেতন না পাই এর চেয়ে কষ্ট আর কিছু হয় না। আজকে বেতন পাইলে 200 পাই, কালকে রাইতে 500 পাই, দেখেছে কোনো সময় পাই না। ফিক্সড একটা বেতন থাকলে আমাদেরও মনে করেন টেনশন থাকতো না, রাস্তাঘাটে পারাবাড়িও করতে হইতো না। বন্দরনগরীর অলিগলি পাড়া মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং। আতঙ্কে সাধারণ মানুষ। রাজনৈতিক ছত্রছায়ার দাপট বলছেন বিশ্লেষকরা। বড় ভাইরা আছে সারা সরকারি মদতপুষ্ট এবং ক্ষমতা ঘনিষ্ঠ বলে তারা এটা করছে, আর তাদের হাতিয়ার হচ্ছে উইপন্স হচ্ছে ইউজ করে তোর কিশোরদেরকে। বরিশালে ত্রিতলা সোলনা সড়ক সংস্কারে অনিয়ম। অন্যের জমি কেটে ফেলা হচ্ছে রাস্তায়। ঠিকাদারের পক্ষে কাউন্সিলরের প্রভাব খাটানোর অভিযোগ। অর্থনৈতিক টানাপোড়েন সামলাতে অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতেই জোর দিচ্ছে এনবিআর। নতুন করে বিভিন্ন পণ্যসহ এমপিদের গাড়ি আমদানিতেও শুল্ক আরোপের ভাবনা। খামারে খামারে কুরবানির ঈদের প্রস্তুতি। আছে সুলতান, হাল্ক, সাকিব খান, জায়েদ খানের বাহারি নামের বিশাল আকার গরু। সর্বোচ্চ দাম গুনতে হবে 1.5 কোটি টাকা। 2 বেলা আমরা দানাদার খাবারটা খাওয়াই। শুধু ওজনের উপরে ভিত্তি করে দাম নয়, ওর লুকস, ওর হাইট, ওর দেখার সৌন্দর্য, এসব কিছু মিলে আসলে এই দামগুলো নির্ধারণ হয়। দেশে বাড়ছে রাসায়নিক বিষমুক্ত নিরাপদ সবজি চাষ। ক্ষেত থেকে এজেন্টের মাধ্যমে ফসল আসছে সরাসরি রাজধানীতে। লাভবান হচ্ছেন কৃষক। ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 34টি অভিযোগই প্রমাণিত। আগামী 1 জুলাই সাজা ঘোষণা। নিউ ইয়র্কে ড্রপ ইন উইকেটে অনুশীলন করেছে বাংলাদেশ। প্রথমবার পূর্ণ রিদমে বল করলেন তাসকিন। নেটে ব্যাট হাতে ঘাম ঝরালেন শান্ত সাকিবরা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় 12 ও সাতক্ষীরায় 22 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দী বাঁধ পাড়ের মানুষ। খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের। টেকসই বাঁধের দাবিতে মানববন্ধনও চলছে। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। বিষখালী নদী, তার মাঝে জেগে ওঠা বরগুনার মাঝের চর। গন্তব্য সেখানেই। এই চরটিতে বসবাস প্রায় 3000 মানুষের। সেখানে পৌঁছাতেই চোখে পড়ল রিমালের ক্ষতচিহ্ন। ভেঙে আছে বেড়িবাঁধ, লোকালয়ে ঢুকছে পানি, উপরে আছে গাছপালা, ক্ষতিগ্রস্ত বাড়িঘর। থাকার মতন কোনো পরিবেশ নেই, ঘরের ভিতরে কাদা সমান পানি হয়েছে। কুল কিনে নাই, পারে কোনো জমি জমা নাই যে আমরা বসত বাড়ি বিটা করবো। বাঁচে থাকলে কামড়ে খাওয়া যায়, বেড়িবাঁধ যদি না দেন তো আমরা কেমনে বাঁচবো আর কেমনে খামো। একই চিত্র আমতলির পরশবুনিয়া ও বালিয়াতলি গ্রামে। বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী অনেকে। রান্নাবাড়ি খাওয়া লাগছে 3-4 দিন নাই, আমাকে এই অবস্থায় আমরা চলছি। নদীর যে ব্লকটা, এইটা যদি এই দুর্যোগ সহনশীল না হয় তাহলে আমাদের প্রতি বছর এইভাবে সাইক্লোনে ভোগ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার অন্তত 30টি স্থানে 12 কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে মেরামত কাজ। 3টা প্রকল্প দাখিল করা আছে এবং আমাদের স্টাডি চলমান আছে। তো এগুলোর ফলে আমাদের আরও পর্যায়ক্রমে আস্তে আস্তে স্থায়ী বিবাদের সংখ্যা বাড়বে, স্থায়ী বাঁধের সংখ্যা বাড়বে। জেলা নির্বাহী অফিসার, ওনাকে নিয়ে আমি সহযোগিতা করেছি, মানুষকে দিচ্ছি। এখন পর্যন্ত আমি কাকচিরে এসেছি। বরগুনা ছেড়ে এবার সাতক্ষীরা। ক্ষতিগ্রস্ত কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। টেকসই বাঁধের দাবিতে শ্যামনগরের পাতাখালী গ্রামে মানববন্ধন হয়েছে। তাতে অংশ নেন কয়েকশো মানুষ। আমাদের এইখানে এই অঞ্চল
চলাচল কোনোভাবেই উন্নত হচ্ছে না। প্রত্যেক বছর আমরা ভাঙা গড়ের ভেতর দিয়ে ভেসে যাইতেছি। মালিবাড়ি পর্যন্ত খুব ঝুঁকিপূর্ণ। এর জায়গায় কোনো কাজের কোনো অগ্রগতি মানে কোনো গতি নাই, কাজ কোনো হচ্ছে না। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বলছে জেলা জুড়ে 673 কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে আশাশুনি ও শ্যামনগরে ক্ষতিগ্রস্ত 22 কিলোমিটার। বড় জ্বরটা আসবে সেটা অবশ্য ডেট হচ্ছে 6 জুন। তার আগেই যেন বাঁধগুলোকে অ্যাটলিস্ট বড় যে কোনো জ্বর ঠেকানোর মতো পরিস্থিতিতে আনা যায়। বাঁধপাড়ের অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত, তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। দর্শক, গতকালকে থেকেই আসলে সিলেটের বিভিন্ন এলাকায় প্লাবন বাড়ছে এবং প্লাবিত হচ্ছে বিভিন্ন অঞ্চল। সিলেটের প্লাবন পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। জানবো তার মাধ্যমে বিস্তারিত। রিপন, আজ পরিস্থিতির উন্নতি হলো কিনা কিছুটা, এবং প্লাবনের ক্ষয়ক্ষতি সহ সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আপনি? রেজা, পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলা চলে, কারণ বিশেষ করে কানাইঘাট এবং গোয়াইনঘাটে পানি কিন্তু কমেছে। সেখানে প্রায় 30 থেকে 39 সেন্টিমিটারের মতো পানি সেখানে কমেছে। কিন্তু পানি কমলেও এখন পর্যন্ত প্রথম দিক থেকে গতকাল পর্যন্ত যে সকল বাড়িঘরে পানি প্রবেশ করেছিল সে সকল বাড়িঘর থেকে কিছু কিছু বাড়িঘর থেকে পানি নেমেছে। সেখানকার যারা বন্যার্ত মানুষ ছিলেন, যারা আশ্রয়কেন্দ্রে এসেছিলেন, তারা এখন আশ্রয়কেন্দ্রে রয়েছে। যারা বাড়িঘরে ছিলেন, যাদের বাড়িঘরে এখনও গতকাল পর্যন্ত পানি প্রবেশ করেনি, তারা কিন্তু স্বস্তিতে রয়েছেন, কারণ প্রায় 40 সেন্টিমিটারের মতো পানি কমেছে কানাইঘাটে, এবং গোয়াইনঘাটেও প্রায় 36 সেন্টিমিটারের মতো পানি কমেছে। তো এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে গতকাল থেকে যারা ছিলেন তারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন, কারণ অনেকের বাড়িঘরেই পানি রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস ছিল যে আগামী 3 জুন পর্যন্ত এরকম বৃষ্টিপাত থাকলে এই যে ঢলের পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে পাহাড়ি ঢল। মেঘালয়ে যদি বৃষ্টিপাত হয় সেখানে বাড়বে। তবে আরেকটি বিষয় বলে রাখতে চাই, রেজা, উজানের কানাইঘাটে পানি কমতে শুরু করলো। সিলেটের যে পয়েন্টটিতে রয়েছে নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া যে সুরমা, সেটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং এই মুহূর্তে যদিও 4 সেন্টিমিটার নিচে রয়েছে বিপদসীমার, ইতিমধ্যে নগরীর যে খালগুলো ছিল সেই খালগুলো দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এবং এই ধারা যদি অব্যাহত থাকে, পানি বৃদ্ধি সুরমার পয়েন্টে, এই পয়েন্টে সিলেট পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কিন্তু নগরীর জন্য অশনি সংকেত। রেজা, সেটি আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রিপন আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্টিয়ারিং এর সাথে সাথে ঘোরে তার জীবনের চাকা, তবুও এক জীবনে ভাগ্যের বদল হয় না যাদের, তারা পরিবহন শ্রমিক। মালিকদের মুনাফা প্রবণতার জন্য অমানসিক খাটতে হয় তাদের, সামলান রাস্তার সব চাপ। জীবন নিয়ে আক্ষেপে থাকা এসব শ্রমিকদের দাবি বাস্তবায়ন হোক কর্মঘণ্টা আর ন্যূনতম মজুরি সহ সব দাবি দেওয়া। পরিবহন শ্রমিকদের গল্প শুনেছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। দিনের আলো ফোটার সাথে সাথে গাড়ির চাকা পরীক্ষা নিরীক্ষা করছেন বাস চালক জুয়েল রানা। এই চাকা ঘুরলেই ঘোরে জুয়েলের জীবনের চাকাও। সহকারীকে সাথে নিয়ে যাত্রা শুরু তার। বেশ ছোটবেলায় পরিবহন খাতে কাজ করতে আসা জুয়েলের চালকের আসনে অভিজ্ঞতা প্রায় বছর 10। যাত্রাপথে জানা গেল তার নানামাত্রিক অভিজ্ঞতা। সারাদিন জ্বালাজালি করে যদি রাতে বেতন না পাই, এর সে কষ্ট আর কিছু হয় না। কত পাবলিকের কথা শোনা লাগে, আপনার এমনি পুলিশ সার্জেন্ট তো আছেই, পাবলিকের কথা তো প্রতি মুহূর্তে শোনা লাগে। স্টাফিসে দাঁড়াইলে এই দাঁড়াইছস আগে নে। তিনি বলেন, মালিকের সাথে চুক্তিবদ্ধ চালকের সড়কেই ব্যয় হয়ে যায় হাজার হাজার টাকা। ফলে বাস মালিকের টাকা পরিশোধ করে নিজের জন্য উপার্জন করতে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তো রোড কাটা, তারপরে আবার মালিকের টার্গেট, রোডের মালিক সমিতির টাকা আছে, বিভিন্ন টাকা দিতে যায় বেতন পাওয়া যায় না। অনেক দিনই বেতন ছাড়া বাসায় যাওয়া লাগে আমাদের। মাথায় অজস্র চাপ, তবুও স্টিয়ারিংয়ে বসে সব ইন্দ্রিয় সজাগ রাখতে হয়। কিন্তু নিজে সজাগ থাকলে কি, পাশের চালকই হয়তো অন্য জগতে। ওয়েবিলের টার্গেট, খানিক বেশি যাত্রী তোলার মানসিকতায় লেগে থাকে পাড়াপাড়ি। টাইম টেবলের ঠিক নেই, অনেকে স্বস্তি খোঁজে মাদকে। সব লোক তো খারাপ এরকম না, তারা তো সবাই রে ভাবে কি খারাপ, সবই গান জুটছি, অবর কাছে সবই গান জুটছি, সবই বাবা ঘর শুনছি। এর ছাড়া তো ব্যবহার আর যেটি বাম বাপ তুল্লা দেয়, সাথে ঠিক রাখতে পারে না। মানুষ দেখে মনে করে যে নেশা করে,
তো ঘটনা ওটা না, আমরা রাত জাগনা থাকি আর আমাদের লোকাল সাইডে কোনো ডিসিপ্লিন নেই। বছরের পর বছর ধরে আলোচনা চললেও এই পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষায় এখনও নেওয়া হয়নি দৃশ্যমান কোনো উদ্যোগ। প্রশ্ন এখানেই, বাস চালকদের নিয়ে যাদের ভাবার কথা তারা কি আদৌ ভাবছে তাদের কথা? পুরো পরিবহন খাত এখন বর্গা চাষের মতো, যেখানে মালিকের মুনাফা নিশ্চিত, কিন্তু শেষে উচ্ছিষ্ট লাভ ক্ষতিতে বাধা চালক হেলপারের জীবন। এই অবস্থা থেকে মুক্তি কোথায়? এই গাড়ি চালায় আপনার বাস চালায় মাসে বাসায় 10,000 টাকা দেওয়া যায় না, তাইলে উদয় এই পাবলিকের জ্বালাজালি, মহাজনের রাইট শেষ, মহাজনের কথা। ফ্যামিলিতে লোক বেশি একজনের কামাই দিয়ে সংসারটা চলে কষ্ট হয়ে যায়। আজকে বেতন পাইলে 200 পাই, কালকে রাইতে 500 পাই, দেখেছি কোনো সময় পাই না, কোনো সময় তেলের ড্যামেরেজ, মহাজনের ড্যামেরেজ, এটি দিতে দিতে মনে করেন আমরা দিই। যত কষ্টই নিজেরা যখন কামলা দিতেছি, পোলা বানো জানি কামলা না দেয়, এইটার কথাটা আমি কই পারছি। যেরকম আমার পোলা একটা পড়তেছে 10-এ, একটা পড়তেছে 5-এ। ফিক্সড একটা বেতন থাকলে আমাদেরও মনে করেন টেনশন থাকতো না, রাস্তাঘাটে পারাপারিও করতে হইতো না, অ্যাক্সিডেন্টও হইতো না। তবে মালিক সমিতির বক্তব্য আবার অন্যরকম। চালক আর সহকারীদের জীবনমান উন্নয়নে তাদের অনেক আন্তরিকতা বলে দাবি এই নেতার। আমরা বলছি বিল্ডিং ট্রেনিং ইনস্টিটিউট, মানে আমাদের মহাসচিব গভর্নমেন্ট জায়গা দেবে, উনি ইনস্টিটিউট করবে ড্রাইভারদেরকে। গভর্নমেন্ট একটা জায়গা দিবে, আমরা আমাদের খরচে ইনস্টিটিউট করব, সংগঠন সেটা অ্যারেঞ্জমেন্ট করবে। এটা আমাদের মহাসচিব সাহেব গভর্নমেন্টকে অফিসিয়ালিও জানাইছে। বিশেষজ্ঞদের মত, দরকার মালিকের সহানুভূতি আর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি। অনেক চালক একদিন গাড়ি চালিয়ে পরের দিন কিন্তু তাকে বিশ্রাম নিতে হয়, তার মানে একদিনের আয় দিয়ে তাকে 2 দিন চলতে হয়। এই যে অনিশ্চয়তা, যেখানে শ্রমঘণ্টা নির্ধারিত নাই, আয়ের কোনো নিশ্চয়তা নাই, জীবনমানের কোনো নিশ্চয়তা নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকছে, এটা আসলে আমি যেভাবে দেখছি একটা মেরুদণ্ড সোজা রাখার পিছনে যারা কারিগর, যারা শ্রম দিচ্ছে, চালক সহকারী আছে, তাদেরকে আসলে চরমভাবে অবহেলা করা হয়েছে। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, আমরা এই গণপরিবহনকে এখন একটা সিস্টেমে আনতে পারিনি। এদিকে দিন ফুরিয়ে হয়ে গেছে মধ্যরাত, 16 ঘন্টা বাস চালিয়ে মিলেছে 13,000 টাকা, যার 5,000 যাচ্ছে পরের দিনের তেল খরচ, মালিককে দিতে হবে 3,500। রাস্তায় চাঁদা দেওয়া হয়ে গেছে আরও 3,000। ক্লান্ত শ্রান্ত জুয়েল আর তার হেলপারের উপার্জন মাত্র 1,500 টাকা। এ নিয়ে কাটাতে হবে পরের দিনটাও। তারপরও অপেক্ষা, বদলাবে তার ভাগ্য, কিন্তু কোনো দিনই আর বদলায় না তা। আক্ষেপ জমতে থাকে প্রতিদিন। সারাদিন খাটাখাটনি করে আসছি, এখন একটা ঘুম দিব ফ্রেশ হয়ে, এটাই আলহামদুলিল্লাহ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আলহামদুলিল্লাহ। আবারও বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 75 পয়সা আর পেট্রোল অকটেন লিটারে 2.5 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। আগামী 1 জুন থেকে তেলের নতুন দর কার্যকর হবে। এবছর মার্চ মাস থেকে সরকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতায় প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি 75 পয়সা বাড়িয়ে 107 টাকা 75 পয়সা এবং 2.5 টাকা বাড়িয়ে পেট্রোল 127 টাকা আর অকটেনের দাম 131 টাকা নির্ধারণ করা হয়েছে। বন্দরনগরীর চট্টগ্রামের অলিগলি পাড়া মহল্লায় বেপরোয়া কিশোর গ্যাং কথিত বড় ভাইদের শেল্টারে ঘটাচ্ছে একের পর এক অপকর্ম। সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কে। রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাংয়ের বিস্তার বলছেন বিশ্লেষকরা। অন্যদিকে এদের দমনে জনসচেতনতা তৈরির উপর জোর দিচ্ছে পুলিশ। গেল 10 এপ্রিল বন্দরনগরীর ফিরোজ শাহ আবাসিকে দন্ত চিকিৎসক কোরবান আলী এবং মাস না পেরোতেই ইপিজেটের আকমল আলী সড়কে মেহেদি হাসান নামে এক তরুণ হত্যাকাণ্ডের পর চট্টগ্রামে আবার আলোচনায় বেপরোয়া কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। শুধু আলোচিত এ দুটি ঘটনাই নয়, 1 মাসে নিউ মার্কেট, বায়েজিদ, বাটাগলি সহ বেশ কয়েকটি স্থানে কিশোর গ্যাংয়ের হামলা নির্যাতনের শিকার হয়েছেন বেশ কয়েকজন। পাড়া মহল্লা অলিগলিতে তাদের দৌরাত্মে রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। এই কিশোর গ্যাং যদি এখনো যদি এটা প্রতিহত না করা যায়,
তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ রেখে যাবে। আমার ধারণা ইভেন আমরা সবাই রাস্তাঘাটে চলাফেরার জন্য একটু আতঙ্ক থাকি যে কখন না কি ঘটে। অন্য দিক থেকে আরেক গ্রুপ এসে মারতেছে, এগুলো তো আগে কেন ছিল না, ইদানিং এগুলো বেড়ে যাচ্ছে আর কি। এগুলো নিয়ে আমরা অনেক আতঙ্ক। এটা পুলিশই সব কিছু পারে চাইলে, পুলিশ চাইলে যেসব কলোনিতে এগুলো হইতেছে তাদের যে আইডি কার্ড আছে না এগুলো রেড মার্ক করা। থানায় আছে তালিকা, বেশিরভাগই চিহ্নিত। তারপরও কিশোর গ্যাং এবং তাদের শেল্টার দাতা কথিত বড় ভাইরা ধরাছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ড বা বড় কোনো ঘটনার পর দু একজন গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার অপকর্মে জড়ায়। এ অবস্থায় জনসচেতনতার উপর জোর দিচ্ছে পুলিশ। যেহেতু এটা সোশ্যাল ক্রাইম, সো আমাকে সমাজের সবাইকে নিয়ে কিন্তু এই প্রবলেমটা করতে হবে। আর যে কটি ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনায় কিন্তু আইডেন্টিফাইড হয়েছে এবং সেখানে অপরাধী শনাক্ত হয়েছে এবং তাদেরকে বিচারের আওতায়। রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার বলছেন বিশেষজ্ঞরা। দমনে আইনের আওতায় আনার পরামর্শ তাদের। কেউ না কেউ না থাকে তাইলে এই বড় ভাইদের কোনো আলাদা কোনো ক্ষমতা নেই, এবং বড় ভাইরা আছে সারা সরকারি মদতপুষ্ট এবং ক্ষমতা ঘনিষ্ঠ বলে তারা এটা করছে। আর তাদের হাতিয়ার হচ্ছে উইপন্স হচ্ছে ইউজ করে তোর কিশোরদেরকে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভাঙাচোরা রাস্তাঘাট মেরামতের উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এরই মধ্যে বেশ কিছু প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর একটি নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের রেইনট্রি তলা সোলনা সড়ক। সড়কটির সংস্কার কাজ নিয়ে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ঠিকাদারদের পক্ষে এক কাউন্সিলরের প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। দীর্ঘদিন পর বরিশাল নগরীর রেইনট্রিতলা থেকে সোলনা পর্যন্ত ২ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। কিন্তু শুরুতেই উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সড়কে মাটি ভরাট করা হচ্ছে অন্যের জমি কেটে, বাদ যাচ্ছে না বসত ভিটা, ফসলি জমি আর পারিবারিক গোরস্থান। এই গোরস্থানের মাটি কাটিয়ে রাস্তা হেরা দেছে, হেরা মাটি তো কিনে দেবে, এত দেয় নাই। এই মাটি কেটে হনে যে মানুষজন যাবে গোরস্থানে যাইতে পারবে না। আমি বলছি যে যদি মাটি দেওয়া লাগে তাহলে আমরা পুষ্কুন হিসেবে দেবো, আপনার মাটি কেটে নেবেন। কিন্তু কাউন্সিলর সাহেব আমাকে ধাক্কা দিয়ে জোর করে আমাদের গোরস্থানের মাটি কেটে নিয়ে গেছে। আমরা এই জমি কেটে এখন অনেক মাটি দিয়েছি এর আগে। এখন যদি শিডিউলে তাদের থাকে যে আমরা জনগণ মাটি দিয়ে রাস্তা বানিয়ে দেবো তাহলে দেবো, আর না যদি না থাকে তাহলে আমরা মাটি দিতে রাজি না। সিটি কর্পোরেশনের তথ্য মতে ৪ কোটি ১০ লাখ টাকার এই উন্নয়ন প্রকল্পে মাটি ভরাট ব্যয় অন্তর্ভুক্ত। স্থানীয় মুন্সিবাড়ির পারিবারিক গোরস্থান এটি। স্বাধীনতার আগে থেকে এখানে মৃত ব্যক্তিদের দাফন করা হয়। এখান থেকেও মাটি কাটার অভিযোগ উঠেছে, আর এই অভিযোগের তীর স্থানীয় কাউন্সিলরের দিকে। ওখানে কমিশনার শাহিনকে বললাম, তুমি এখানে মাটি কাটো, আমাদের জানাইছো? কয় না। তা না জানাই তুমি মাটি আমার জায়গায় মাটি কাটতে আসো, কিভাবে কাটতে আসো? তুমি কয় সাইডে একটু মাটি দেবো। এ বিষয়ে জানতে গেলে কথা বলতে রাজি না ওয়ার্ড কাউন্সিলর খাইরুল মামুন শাহিন। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্লাসিক বিল্ডার্স। প্রতিষ্ঠানটির মালিক এস.এম. ফারুক এই ওয়ার্ডের কাউন্সিলর শাহিনের নিকটাত্মীয়। তার দাবি, টেন্ডারে মাটি ভরাটের বিষয়টি উল্লেখ থাকলেও মাটি পরিবহন ব্যয় ধরা নেই। ওরা আসলে কেরিং নাই, কেরিং অ্যাপ নাই, এটা আসলে দিয়ে দেওয়া আছে, কারণ রেটটা ওইরকম রেটটা দেওয়া আছে, তো এখানে কেরিং অ্যাপটা নেই আর কি। এখন রাস্তার ব্যাপারে হয় কি সবাই একটু সহযোগিতা করতে হয় না, কবরস্থানের মাটিতে কাটতেছে, আমার নলেজে নাই। ঠিকাদারের দাবি ভিত্তিহীন বলছেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। অবৈধভাবে বললে তো হবে না, আসলে কোন কিভাবে করতেছে আমার কাছে এইভাবে নিউজ নাই। যেমন হইতে পারে হয়তো জমির মালিকের থেকে মাটি কিনে নিছে, এটাও হইতে পারে। একই প্যাকেজের অনুকূলে ছোট বড় মিলিয়ে মোট 11টি সড়কের উন্নয়ন কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্লাসিক বিল্ডার্স। এতে মোট ব্যয় ধরা হয়েছে 11 কোটি 50 লাখ টাকা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। কথায় আছে শখের দাম লাখ টাকা, তবে এবারের বাজারে শখের বড় গরুটি কিনতে হলে গুনতে হবে কোটি টাকারও বেশি। সুলতান, হাল্ক, সাকিব খান অথবা জায়েদ খান বাহারি নামে বিশাল আকার গরু প্রস্তুত হচ্ছে খামারে খামারে, যেগুলোর ওজন 800 থেকে 1400 কেজি পর্যন্ত।
দাম হাঁকা হচ্ছে 15 লাখ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। বিভিন্ন খামারের এ সকল পোস্টার কাউয়ের খবর জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। স্ক্রিনের বিশাল আকার এই গরুটির নাম সুলতান। স্কেলে ওজন 1420 কেজি। নামের মতোই সুলতানের আচরণও নবাবী। আমেরিকান গ্রে ব্রাহ্মা জাতের গরুটি এই মুহূর্তে দেশের সর্বাধিক ওজনের গরু। চোখ কপালে উঠলেও সুলতানের দাম হাঁকা হয়েছে 1.5 কোটি টাকা। এরই মধ্যে দাম উঠেছে অর্ধেকেরও বেশি। ওজনের দৌড়ে এরপরেই এই লাল কালো ব্রাহ্মা। 1200 কেজি ওজনের গরুটির দাম চাওয়া হচ্ছে 75 লক্ষ টাকা। সুলতানের মতো শান্ত স্বভাবের নয় বলে এই ব্রাহ্মা পুরো খামারের আতঙ্কের কারণ। বিশাল দেহি হালকের দেখা মিলবে এবারের কোরবানিতে। দেশাল এই গরুর ওজন 1200 কেজি। চলতে ফিরতে কষ্ট হওয়া বিশাল দেহি হালকের 32 লাখ টাকায় বিক্রির কথা প্রায় চূড়ান্ত। বাজার মূল্যের থেকে ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই গরুর এমন দাম ধরা হয়েছে বলে দাবি খামারিদের। 800 কেজি, 900, 950 কেজি, 1000 কেজি পর্যন্ত আমাদের কাছে সাহিওয়াল জাতের গরু আছে, যেগুলো আসলে শুধু ওজনের উপরে ভিত্তি করে দাম নয়, ওর লুকস, ওর হাইট, ওর দেখার সৌন্দর্য, এসব কিছু মিলে আসলে এই দামগুলো নির্ধারণ হয়। এই গরুগুলা আমার কাছে মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে, কারণ বাংলাদেশে তো টয়টা গাড়ির ডিমান্ড সবচেয়ে বেশি, বা রোজ রয়েছে তো মাঝে মধ্যে রাস্তায় চলতে গেলে চোখে পড়ে। এবার নারায়ণগঞ্জে দেখা মিলবে 1200 কেজির হামচার। সৌন্দর্যের বিচারে 2023 সালের ক্যাটেল এক্সপোতে প্রথম স্থান অধিকার করেছিল হামচা। ওর দাম চাওয়া হচ্ছে 50 লক্ষ টাকা। এই ফার্মেই আছে এবছরের সারা জাগানো শাকিব খান। 900 কেজির এই গরুটির দাম 15 লক্ষ টাকা। খামারের দাবি, নায়ক শাকিব খানের মতোই স্মার্ট তাদের গরু। শাকিবের থেকে কিছুটা অস্থির প্রকৃতির জায়েদ খান। ছাড়া পেলেই যেন দিতে চায় ডিগবাজি। এই গরুটির দাম ধরা হয়েছে 12 লাখ। ইতিমধ্যে উঠেছে 10 লক্ষ টাকা। জাহেদ খানের মতো ওর দেহটা অনেক উঁচু লম্বা, সুটাম দেহের অধিকারী। তো ওর চাল চলন সব দেখে আমরা ওর নাম রাখছি জাহেদ খান, এবং জাহেদ খান বলে ডাক দিলে ও রেসপন্স করে। সাদা গরুটা গ্রে কালারের, তো ও দেখতে অনেক সুন্দর। আর সাকিব খানও তো দেখতে অনেক সুন্দর, আর আমরা সাকিব খানের ভক্ত। বড় গরুগুলোকে প্রস্তুত করা হয়েছে গেল 2 থেকে 3 বছর ধরে। 800 কেজির উপরে পশু কোরবানি দিতে হলে গ্রাহককে গুনতে হবে অন্তত 12 লাখ টাকা। 2 বেলা আমরা দানাদার খাবারটা খাওয়াই। দানাদার খাবার 7 থেকে 8 থেকে 9টা আইটেম আমরা একসঙ্গে নিজেরা বাজার থেকে কিনে নিয়ে এসে সেটা আমরা এখানে আমাদের ফার্মের ভিতরেই মিলানোর পরে ওইটা 2 বেলা খাওয়াইতেছি, আর 1 বেলা খাবার দিতেছি। আমাদের এখানে পর্যাপ্ত ঘাস আছে। আকাশচুম্বী দাম নিয়ে সমালোচনা থাকলেও খামারিরা আত্মবিশ্বাসী। কোরবানির অন্তত 1 সপ্তাহ আগেই বিক্রি হয়ে যাবে তাদের পোস্টার কাউগুলো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহের শৈলকুপায় চুরির অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে 2 শিক্ষকের বিরুদ্ধে। মারপিটের পর তাকে 2 দিন আটকে রাখা হয়। পরে মাদ্রাসা থেকে পালিয়ে এক আত্মীয়ের বাসায় ওঠে ওই শিশু শিক্ষার্থী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় দায়ের মামলায় অভিযুক্ত 2 শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শরীর জুড়েই নির্যাতনের ক্ষতচিহ্ন। 3 দিন ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মাদ্রাসা শিক্ষার্থী। ভুক্তভোগী জানায়, শিক্ষকের ঘড়ি চুরির অভিযোগে গেল সোমবার হাত পা বেঁধে তাকে পেটায় হাটফাজিলপুর মুহাম্মাদিয়া মাদ্রাসার 2 শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদি হাসান। পরে তাকে 2 দিন আটকে রাখা হয়। কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে এক আত্মীয়ের বাসায় ওঠে নির্যাতনের শিকার ওই শিশু শিক্ষার্থী। পরে ভর্তি করা হয় হাসপাতালে। ঘড়ির 4,000 টাকার দামে সেই ঘড়ি নিতে দোষ হয়েছে আমার, মানে এভাবে হুজুর মারছে। তোমাকে যে মারলো তুমি যখন বলো যে স্যার আমি এরকম করিনি, জি বলেছি, তাও আমার মামা মারছে। কিছুর হাত বাঁধতেছে, হাত বাঁধতে জোড়া বেঁধে মারছে। কতক্ষণ ধরে? 10টা পরের থেকে 12টা আগ পর্যন্ত। চিকিৎসক জানিয়েছেন, নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আগের চেয়ে ভালো। আশা করা যায় খারাপ কিছু হবে না, কিন্তু এখান থেকে আসলে যে মাসেল পেন, হ্যাঁ মাসেল যদি ওইখান থেকে ওই মাসেলের যে হিমোগ্লোবিন থাকে, মায়োগ্লোবিন, ওটা যদি ভাঙতে থাকে, এখান থেকে যে কোনো কিছু খারাপ কিছু হতে পারতো।
কিন্তু যেহেতু 24 ঘন্টা হয়ে গিয়েছে সে কারণে বলা যায় যে না মোটামুটি ঝুঁকিমুক্ত। নির্মম এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার ও এলাকাবাসী। আমার চাওয়ার কিছু আমার কিছু বলার নাই, তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাত পিছনে বেঁধে দুটো হুজুর মিলে তাকে মারেছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত, এটা কিন্তু ঠিক না। যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে হচ্ছে কি আস্তে আস্তে স্কুল কলেজে এবং মাদ্রাসায় ছোট ছোট শিশু বা বড় ছাত্ররা পড়াশোনার দিকে আগায় যাবে না। মামলার পর অভিযুক্ত 2 শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শেষে দ্রুত চার্জশিট দেওয়ার আশ্বাস শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। বিষয়টা আসলে স্পর্শকাতর এবং আমরা যাতে আসামিদের সাজা হয় সেই ব্যাপারে ভালোভাবে তদন্ত করে রিপোর্ট দাখিল করব। 2005 সালে প্রতিষ্ঠিত মুহাম্মাদিয়া মাদ্রাসায় বর্তমানে শিক্ষার্থী সংখ্যা 250-রও বেশি। এ ধরনের অমানবিক ঘটনা যেন আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখার তাগিদ স্থানীয়দের। জাহিদ হাসান, যমুনা নিউজ। টানাপোড়েনের এই সময়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই, তাই বাজেটে আবারও উচ্চাভিলাষী পরিকল্পনা করছে সরকার। নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা। এনবিআরের ঘাড়েই চাপছে সিংহভাগ দায়িত্ব। বাজেটের আকার তেমন না বাড়লেও নানা খাতের ব্যয় বাড়ছে, তাই আয় বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন কর প্রশাসনের দক্ষতা এবং জবাবদিহিতা বাড়াতে হবে। অর্থমন্ত্রী মনে করেন যে কোনো মূল্যে বাড়াতে হবে সরকারের আয়। রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত। কয়েক বছর ধরেই কমেছে অর্থের যোগান, তাই ব্যাহত হচ্ছে সরকারের উন্নয়ন কার্যক্রম। পরিচালন ব্যয় বৃদ্ধি ছাড়াও ঋণ পরিশোধ সহ নানামুখী চাপে সরকার। সার্বিক অর্থনৈতিক মন্দায় কমেছে উৎপাদন, স্বাভাবিকভাবেই কমেছে অভ্যন্তরীণ আয়। চলতি অর্থ বছরের বাজেটে ধরা হয় বড় রাজস্ব আদায়ের লক্ষ্য, তবে 10 মাসের হিসাব বলছে ঘাটতি 26,000 কোটি টাকা। অর্থ বছরের এখনো বাকি 2 মাস, ধারণা করা হচ্ছে এই সময়ে বাড়বে ঘাটতির পরিমাণ। আগামী অর্থ বছরের বাজেটেও ধরা হচ্ছে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য, যার প্রায় পুরোটাই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে দরকার 30% প্রবৃদ্ধি। প্রশ্ন হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে করণীয় কি? প্রশাসনকে যদি সমৃদ্ধ করা যায় তাহলে এনফোর্সমেন্ট জোরদার করা যায়, আদায় অনেক হয়, সক্ষমতা বৃদ্ধি হয়। সেক্ষেত্রেও কর রাজস্ব জিডিপির 2 to 3% পর্যন্ত বাড়ানো যায়। বিভিন্ন দেশের অভিজ্ঞতা দিয়ে এটা দেখা গেছে। এনফোর্সমেন্টটা কর প্রশাসনের জন্য কর ফাঁকি হচ্ছে কিনা ওই জিনিসগুলোকে দেখা দরকার। নতুন বাজেটে কর বিন্যাস করবে সরকার। বিপুল সংখ্যক পণ্যে বসছে শুল্ক। এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের চিন্তা আছে। একই সঙ্গে আবগারি শুল্কেও আসছে পরিবর্তন। মূলত রাজস্ব আদায় বৃদ্ধি করাই উদ্দেশ্য। খালি লক্ষ্য দিলে হবে না, লক্ষ্যের সাথে কেন কি বাড়বে, কিভাবে বাড়াবো, কোন কোন জায়গায় আমরা হস্তক্ষেপ করব, অটোমেশনটা কিভাবে হবে। আমরা সবসময় বলি সেপারেট করো বিটুইন রেভিনিউ ডিপার্টমেন্ট অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্স পলিসি। এগুলোর দরকার আছে, কিন্তু এনবিআর এটা জীবনেও করবে না, তাদেরকে ফোর্স করতে হবে এটা সরকার থেকে। সরকারও মনে করে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ছাড়া বিকল্প নেই, কারণ ঋণ করলে বাড়ছে দায়, অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যাচ্ছে না সহায়তা। 8%-এর কমে ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে কি একটা দেশের অর্থনীতি এগিয়ে যেতে পারে? যতটা কর আদায় হয় তার প্রায় সমপরিমাণ ছাড় আছে, কিন্তু মানে লাখ কোটি টাকার উপরে। হ্যাঁ, তো আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যদি খালি আমরা যদি ছাড়ি, সবাই সব রকম ছাড় দিতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের তো ট্যাক্স জিডিপি রেশিও বাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। স্বস্তির জন্য একক নির্ভরতা বাদ দিয়ে করজাল বৃদ্ধি, রাজস্ব আদায়ের নামে হয়রানি বন্ধ, কর ফাঁকির প্রবণতা কমানোর বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে কেন্দ্র করে অস্থির কুমিল্লার মশলার বাজার। যে যার ইচ্ছে মতো ক্রেতাদের পকেট কাটছেন। 1 কেজি এলাচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 5,000 টাকা পর্যন্ত। ঈদের আগে নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ক্রেতাদের। দেখভালের দায়িত্ব যাদের, বাজার মনিটরিংয়ে আরও কঠোর হবেন তারা, প্রত্যাশা সাধারণ মানুষের। ঈদের মশলা মাস 3 আগেই আমদানি হয়েছে, তাই দাম বাড়ানোর সুযোগ নেই, এমন কথাই জানানো হয়েছিল ক্রেতাদের। কিন্তু বাস্তবতা বলছে কুমিল্লার প্রতিটি দোকানেই অনেক মশলা বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। কোরবানির ঈদ মানেই গরুর মাংসের বাহারি পদ, তাই স্বাভাবিকভাবেই ঈদের আগে মশলার চাহিদা বাড়ে। কিন্তু গরম মশলার গরমেই দিশেহারা ক্রেতারা, অন্যান্য মশলার দামও পিলে চমকাবার মতো।
ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় যেভাবে দাম বাড়ে ঈদ আসলে। এই বছরের মতো এত দামের কোনো জিনিস আমরা জন্মের ফেরত তো খাইছি না। সোজা এক কথায় আমাদের যারা আমরা মধ্যবর্তী প্রেমী তারা সবাই হাতের নাগালের বাইরে। যে যার মতো দাম হাঁকছে বাজারগুলোতে। 100 গ্রাম এলাচ বিক্রি হচ্ছে 350 থেকে 500 টাকায়। অর্থাৎ 1 কেজি এলাচ কিনতে একজন ক্রেতার গুনতে হতে পারে 5000 টাকা পর্যন্ত। সপ্তাহ খানেকের ব্যবধানে 1000 টাকা বেড়ে লংও কেজিতে বিক্রি হচ্ছে 2500 টাকা পর্যন্ত। কেজি প্রতি 1200 টাকার নিচে দারচিনিও কথা বলছে না। গোলমরিচ, জিরা আর আদার দামও ঊর্ধ্বমুখী। এক মাসে এলাচের দাম ডবল হয়েছে, যেখানে 1400-1600 ছিল সেই এলাচি এখন 3500-3400 টাকা পাইকারি। এলাচ প্রচুর দাম, এলাচ 100 গ্রাম 400 টাকা নেওয়ার লাগে, ভালো এলাচ ছিল 500 টাকাও করে। এটা স্বাভাবিক, কুরবানি ঈদে পেঁয়াজ রসুন আদা একটু বৃদ্ধি থাকে, এগুলা নিয়ে টেনশন করার কিছু নেই। যদিও এসব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানাচ্ছে পাইকারি ব্যবসায়ীরা। দাবি আগের দামেই বিক্রি করছেন মশলা। ধরেন 730-40 এরকম প্রাইস চলতেছে, যেটা আগের প্রাইস ছিল আজকে মাসখানেক ধরে ঠিক সেম প্রাইসে চলতেছে। চাহিদার থেকে প্রচুর পরিমাণ মশলা আছে, দাম বাড়বে না। এখন এলাচি আগে কম ছিল, শুধু এলাচির দামটাই বেশি। ঈদের আগে মশলার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে, এমনটাই দাবি ভোক্তা অধিদপ্তরের। ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের কর্মকাণ্ড দারুণভাবে আমরা বেগবান করেছি। আমরা ইতোমধ্যে চলতি মাসে আজকে দিন পর্যন্ত আমরা ইতোমধ্যে 18টি অভিযান আমরা পরিচালনা করেছি, যেখানে 49টি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে 10,03,000 টাকা জরিমানা করা হয়েছে এই মাসে। মশলার বাজার নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং আরও জোরদারের তাগিদ সাধারণ মানুষের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাসায়নিক বিষমুক্ত নিরাপদ সবজি গ্রাম, যেখানে সবজি চাষে ব্যবহার করা হয় না ক্ষতিকর রাসায়নিক, উৎপাদন করা হয় স্বাস্থ্যসম্মত সবজি। সংখ্যায় কম হলেও ভেজালের ভিড়ে দেশে দিনে দিনে বাড়ছে এমন সবজি গ্রামের সংখ্যা। এতে কৃষক যেমন লাভবান হচ্ছে, পাশাপাশি মানুষও পাচ্ছে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিযুক্ত সবজি। ঠাকুরগাঁও ঘুরে এসে এমন নিরাপদ সবজি গ্রামের খবর জানাচ্ছেন আলমগীর স্বপন। ঠাকুরগাঁ সদরের লস্করা গ্রামের মিনা যতটুকু জমি আছে এর বেশিরভাগই চাষ করছেন করলা, বেগুন সহ কয়েক ধরনের সবজি। তবে তাদের চাষাবাদে ভিন্নতা আছে। অনেকে চাষে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহার করেন, কিন্তু মিনার মতো কৃষকরা ঝুঁকেছেন নিজেদের তৈরি প্রাকৃতিক সারের ব্যবহারে। রাসায়নিক সার না দিয়ে আমি জৈব সার ব্যবহার করছি, আপনার কেঁচো সার, তারপরে ফেরামন ফাত। কীটনাশকবিহীন আবাদ করাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মার্কেটে অন্যান্য সবজির তুলনায় আমাদের সবজির চাহিদা বেশি। একই জেলার মাহালিয়াপাড়ার কৃষকরাও ক্ষতিকর রাসায়নিক মুক্ত এমন সবজি চাষ করছেন। এজন্য এসব গ্রামের নামই হয়ে গেছে নিরাপদ সবজি গ্রাম। এতে যুক্ত আছেন ঠাকুরগাঁয়ের প্রায় 11,500 চাষি। 3 বিঘা মাটি করলা লাগাইছি, তারপরে বেগুন লাগাইছি। বিষমুক্ত যেটা খাই যত খাবেন আপনি, কোনো গ্যাসের কোনো সিস্টেম হয় না। সারা দেশে 30,000 হেক্টর জমিতে নিরাপদ সবজি চাষ হচ্ছে। ফসলের ক্ষেত থেকে এজেন্টের মাধ্যমে পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। বিক্রি আমরা এই যে জাপান ফারাবাড়ি বাজারে দেই, আবার ওরাও আসেন। নিরাপদ সবজি কৃষকের মাধ্যমে এখানে ক্রয় করে নিয়ে আমি গাড়ি থেকে দেশের বিভিন্ন জায়গায় দিই। জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ এবং পিকেএসএফের সহযোগিতায় দিনে দিনে দেশে নিরাপদ সবজি চাষ বাড়ছে। স্বাস্থ্যসম্মত হওয়ায় এ ধরনের সবজির প্রতি বাড়ছে ক্রেতাদের আগ্রহ। আমরা কি উৎপাদন করি এবং কি খাই, খুবই অ্যাডাল্টারেটেড, অনিরাপদ খাদ্য এবং বিষযুক্ত, সেইগুলো যাতে না থাকে সেই ধরনের আমরা সাপোর্টগুলো দিই। ফলে সে ভেজিটেবলের উৎপাদন এলাকা যেমন অনেক সম্প্রসারিত হচ্ছে, একইভাবে গ্রাহক পর্যায়ে বা ভোক্তা পর্যায়ে মানুষের আগ্রহ উপযুক্ত মূল্য দিয়ে কেনার ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পেয়েছে। নিরাপদ সবজি চাষে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা আরও বাড়াতে চায় দাতা সংস্থা ইফাদ। রাসায়নিক মুক্ত সবজি চাষ ছড়িয়ে দিতে সরকারের ভূমিকা আছে। নিরাপদ সবজি চাষ আরো বাড়লে ক্রেতাদের পছন্দের সুযোগ থাকবে, তারা কি কিনবে ও কি খাবে। মানুষ এ ধরনের সবজি খেতে চায়, তবে সরকারকে নজর দিতে হবে কতটা নিরাপদ সবজি চাষ হচ্ছে এর উপরও। ইফাদ শুধু আর্থিক সহায়তা নয়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। নিরাপদ সবজি চাষ যেন টেকসই হয়, মানুষ যেন পুষ্টিযুক্ত নিরাপদ খাদ্য পায়, এজন্য সহযোগিতা আরো বাড়াতে চাই আমরা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদনে দেশে প্রায় $200 মিলিয়ন প্রকল্প চলমান। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঠাকুরগাঁ।
30,000-এর টিকিট লাখ ছাড়িয়েছে, তবুও মিলছে না টিকিট। ভিসা, কার্যানুমতি সবই প্রস্তুত, তবুও অনিশ্চয়তায় মালয়েশিয়াগামী প্রায় 30,000 কর্মী। অথচ শুক্রবারই দেশটিতে কর্মী পাঠানোর শেষ দিন। রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন, কূটনৈতিক তৎপরতা ছাড়া এই অনিশ্চয়তার দেয়াল ভাঙা কঠিন। সহকর্মী আলমগীর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রিক্রুটিং এজেন্সিগুলোর সামনে মালয়েশিয়াগামী কর্মীদের জটলা। এজেন্সিকে টাকা জমা দিয়েছে আগেই, ভিসাও আছে হাতে, কিন্তু এসব কর্মীদের অনেকেরই দেশটিতে যাওয়া অনিশ্চিত, কারণ মিলছে না বিমান টিকিট। দিনের পর দিন চেষ্টা করেও সেই সোনার হরিণের দেখা মেলেনি তাদের ভাগ্যে। আর ভাগ্য যাদের সহায় হয়েছে তাদের গুনতে হয়েছে বাড়তি অর্থ। সব মিলিয়ে দেশটিতে যেতে কারো কারো খরচ পড়ছে 5.5 থেকে 6 লাখ টাকার মতো। টাকা বেশি চাচ্ছে, এখন টিকিটের দাম বাড়িছে, এই জন্য এখন টিকিটের দাম 20,000 টাকা বেশি চাচ্ছে আর কি। টিকিট দেয় নাই, বলতেছে টিকিটের দাম বেড়ে গেছে। 3 লাখ 3.5 লাখ টাকা, এখন বর্তমানে 5 লাখ 5.5 লাখ লাগতেছে, 6 লাখ লাগতেছে। কাল দিবে আজ দিবে এই বলতে বলতে অনেক কয়দিন হলেই ঘুরেছে না। আপনার টিকিট বলতেছে আর কি, আপনার টিকিট হবে 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 এটাই বলতেছে, ফিঙ্গার হয় নাই কোনো, মানে তো কোনো নিশ্চয়তা নাই কবে যায়। ঘোষণা অনুযায়ী আজ শুক্রবারই শেষ দিন। এরপর আপাতত আর কর্মী নেবে না মালয়েশিয়া। তাই তো শেষ মুহূর্তে কর্মী প্রেরণে এজেন্সিগুলোকে পড়তে হয়েছে বিমানের টিকিট বিড়ম্বনায়। চেষ্টার সবটা দিয়েও চাহিদা মতো টিকিট পাচ্ছে না এজেন্সিগুলো। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে টিকিট যে কোনোভাবে টিকিট সোর্সিং করে, হ্যাঁ, যদিও টিকিটের প্রাইসটা হাই, মানে আগের মতো ওইরকম নাই, সব লক্ষাধিক, সেটা প্রায় লক্ষাধিক টাকার হিসেব। বাট এটা বাদ দিয়েছে, ওই দেশের গভর্নমেন্ট 31-এর তালিকার মধ্যে যেতে হবে। সেই ক্ষেত্রে হয়তো 10টা ফ্লাইট আছে, 15টা ফ্লাইটের চাহিদা আছে, সেই ক্ষেত্রে টিকিটের দামটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন প্রত্যেক এয়ারলাইন্সে। যেখানে 30,000 সেখানে 70, 80, 90, 1 লাখ টাকা পর্যন্ত টিকিট কাটতে বাধ্য হয়েছি। 20-25 হাজার লোক এখনও যাওয়ার মানে কোনো সংকুলান নাই বা ব্যবস্থা নাই। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার দাবি, এজেন্সির পক্ষ থেকে সবকিছু করা হলেও দুর্বলতা আছে সরকারি ব্যবস্থাপনায়। কর্মী প্রেরণে বাড়তি ফ্লাইট পরিচালনা করা হলে এ সংকট তৈরি হতো না বলেও মনে করেন সংগঠনের নেতারা। এক সপ্তাহ আগে থেকে যদি মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে যদি 10-20টা চার্টার্স ফ্লাইট এভরিডে যদি দিতে পারতো, তাহলে আমরা মনে করি যে আজকে যে কর্মীদের যে দুর্দশা, 10,000 বা 20,000, 30,000 যে কর্মী যেতে পারছে না, আমরা মনে করি যে এই বিষয়ে সরকার কিন্তু ইচ্ছা করলে আরও পদক্ষেপ নিতে পারতো। টিকিটের যে একটা সিন্ডিকেট, এখানে 30,000 টাকার টিকিট যে এখন 1,10,000 থেকে আজকে 2 লাখ হয়ে যাচ্ছে, এগুলিও দায় আছে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, টিকিটের অভাবে কর্মী যেতে না পারলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবে কর্মীরা, পাশাপাশি বিপুল অঙ্কের প্রবাসী আয় থেকেও বঞ্চিত হবে দেশ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।